বাংলাদেশের অপরাধ ও বিনোদন জগতের ইতিহাসে এমন এক মহাকাব্যিক বোমার বিস্ফোরণ ঘটেছে যার কম্পনে কেঁপে উঠেছে পুরো দেশ। দীর্ঘ ৩ দশকের জমাট বাঁধা নিকষ কালো অন্ধকার, ধামাচাপা দেওয়া অজস্র সত্য এবং এক মায়ের অবিরাম কান্নার অবসান ঘটল একটি মাত্র টেলিফোন কলের মাধ্যমে। দেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রক্তহীন করা জট অবশেষে খুলে গেছে। যে অপরাধী দীর্ঘ ৩০ বছর ধরে আইনের চোখে ধুলো দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাকে এবার পরানো হয়েছে শেকল। আর এই অবিশ্বাস্য আটকের নেপথ্যের কারিগর পুলিশের কোনো দীর্ঘমেয়াদী গোয়েন্দা জাল নয়, বরং মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে ঢাকায় চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একটিমাত্র নিখুঁত ইনফরমেশন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে আটকে পড়া খলনায়ক আশরাফুল হক ডনের হাতে হাতকড়া পড়ার মধ্য দিয়েই ফাঁস হয়ে গেছে ১২ লাখ টাকার এক বিভৎস ব্লাড কন্ট্রাক্টের গল্প। নিজের স্ত্রীকে ব্যবহার করে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে দেশের সবচেয়ে বড় সুপারস্টারকে চিরতরে মুছে ফেলার যে ভয়াবহ ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, আজ সেই লোমহর্ষক তথ্যগুলোই আপনাদের জানাবো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এই পলাতক আসামির টিকিটেরও নাগাল পাচ্ছিল না, ঠিক সেই অমোঘ মুহূর্তেই দৃশ্যপটে হাজির হন মনোয়ার হোসেন ডিপজল। সম্পূর্ণ ব্যক্তিগত ক্ষোভ এবং পুরনো হিসাব নিকাশের এক মোক্ষম প্রতিশোধ নিতে গিয়েই তিনি সরাসরি ফাঁস করে দেন ডনের নিখুঁত লোকেশন। রাজনৈতিক পরিচয়ে তোয়াক্কা না করে তিনি দম্ভ ভরে প্রমাণ করেছেন ডিপজল নামটাই একটা আস্ত প্রতিষ্ঠান। তার স্পষ্ট বার্তা, বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কোনো প্রভাব তাকে দমাতে পারবে না। এই আগ্রাসী পদক্ষেপের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধের ইতিহাস। একসময় এই ডনি একটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা অবৈধ অস্ত্রের মামলায় ডিপজলকে ফাঁসানোর চক্রান্ত করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে ডনের অবৈধভাবে বসা নিয়ে ডিপজলের ক্ষোভ ছিল চরমে। সেই পুরনো অপমান, নির্লজ্জ প্রতারণা এবং আইনি লড়াইয়ের মোক্ষম জবাব দিতেই ডিপজল এবার সরাসরি ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দিয়েছেন ডনের পালানোর সুনির্দিষ্ট রোডম্যাপ। তার এক ফোনেই ইমিগ্রেশনের জালে আটকে যায় ডনের বিদেশ যাত্রার টিকিট, আর সেই সঙ্গে ধূলিসাৎ হয়ে যায় সালমান শাহ হত্যার বিচার এড়ানোর সর্বশেষ অপচেষ্টা। এই যুগান্তকারী গ্রেফতারের পরপরই তদন্তের টেবিলে উঠে এসেছে ১৯৯৬ সালে সেই অভিশপ্ত হত্যাকাণ্ডে সবচেয়ে ভয়াবহ এবং শিউরে ওঠা তথ্যগুলো। নতুন করে দায়ের করা মামলায় সালমান শাহের রত্নগর্ভা মা নীলুফার চৌধুরী ১১ জনকে সুনির্দিষ্টভাবে আসামি করেছেন। সেই আসামির তালিকার পরতে পরতে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা আর রক্তের হোলি খেলা। তালিকার ১ নম্বরেই জলজল করছে সালমানের তৎকালীন স্ত্রী সামিরা হকের নাম। ২ নম্বরে রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন আজিজ মোহাম্মদ ভাই, ৩ নম্বরে সামিরার মা লুসি এবং ৪ নম্বরে রয়েছে আজকের গ্রেপ্তার হওয়া এই আশরাফুল হক ডন। তদন্তের সবচেয়ে শিহরণ জাগানো তথ্যটি হল, বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাটকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরার পক্ষ থেকে মাত্র ১২ লক্ষ টাকার একটি রক্তের চুক্তি দেওয়া হয়েছিল। টাকার নেশায় অন্ধ হয়ে একজন সুপারস্টারের প্রাণ কেড়ে নেওয়ার এই জঘন্য চুক্তির অন্যতম প্রধান রূপকার ও বাস্তবায়নকারী হিসেবে ডনের নাম এখন পুলিশের নথিতে প্রধান টার্গেট। আটকের পরপরই নিজেকে নির্দোষ প্রমাণের জন্য চিরাচরিত মিথ্যাচারের আশ্রয় নেয় ডন। সে দাবি করে হত্যাকাণ্ডের সেই অভিশপ্ত দিনগুলোতে, অর্থাৎ ২রা থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত সে ঢাকায় নয়, বরং বগুড়াতে অবস্থান করছিল। কিন্তু তার এই সস্তা এবং দুর্বল যুক্তির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন সালমান শাহের মামা। শীর্ষ গণমাধ্যম কালবেলার সামনে এসে তিনি সরাসরি ডনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার যুক্তি অত্যন্ত ধারালো এবং অকাট্য। ডন যদি সত্যি সেই দিনগুলোতে বগুড়াতে থাকত এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই থাকত, তবে কেন সে নিজের সহকর্মী এবং সবচেয়ে কাছের মানুষ সালমান শাহের জানাজায় উপস্থিত হলো না? কেন সে নিজেকে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে রাখল? জানাজায় উপস্থিত না হওয়ার এই একটিমাত্র সত্যই আজ প্রমাণ করে দিয়েছে যে ডন নিজের অপরাধ ঢাকতে আত্মগোপনে ছিল। তার এই পলায়নপর মনোবৃত্তি আজ তার ফাঁসির রশি হিসেবে পুলিশের হাতে শক্ত হাতিয়ার হয়ে উঠেছে। বিমানবন্দরে যখন ডনকে হাতকড়া পরানো হয়, তখন সে বাঁচার শেষ চেষ্টা হিসেবে দাবি করেছিল যে সে পবিত্র হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ছিল। একজন খুনির মুখে ধর্মের এই দোহাই শোনার পর সালমান শাহের মা নীলুফার চৌধুরীর বুক ফেটে বেরিয়ে এসেছে এক অমোঘ অভিশাপ। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, সৃষ্টিকর্তার বিচার কত নিখুঁত। একজন জলজ্যান্ত মানুষকে খুন করে তার রক্ত হাতে মেখে পবিত্র ভূমিতে পা রাখার কোনো সুযোগ আল্লাহ তাকে দেননি।
সৃষ্টিকর্তা তার এই লোক দেখানো ইবাদত কবুল করেননি বলেই ঠিক দেশ ছাড়ার শেষ মুহূর্তে তাকে আটকে দেওয়া হয়েছে। একজন মায়ের এই অবিচল বিশ্বাস আজ দেশের কোটি কোটি সালমান ভক্তের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে যতদিন সালমান শাহের একজন সাধারণ ভক্ত বেঁচে থাকবে ততদিন এই হত্যার বিচার কার্য চলবে। কোনো ক্ষমতা, কোনো অর্থ বা আন্ডারওয়ার্ল্ডের কোনো চক্রান্তই এই মামলার গতিপথ আর 1 ইঞ্চিও ঘোরাতে পারবে না। সালমান শাহের মৃত্যুর দিনটি আসলে কতটা ভয়ঙ্কর এবং দমবন্ধ করা ছিল, সেই পেছনের গল্পটি জানলে আজও মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রখ্যাত অভিনেত্রী ডলি জোহরের একটি প্রত্যক্ষ সাক্ষ্য সেই দিনের এক ভয়াবহ পরিবেশের চিত্র তুলে ধরে। 6 সেপ্টেম্বর সকালবেলা ডলি জোহর যখন চিত্রনায়িকা শাবনূরের বাসায়, কাকতালীয়ভাবে তিনি সেদিন সেখানে গিয়েছিলেন একটি শাড়ি আনার জন্য। বাসায় ঢুকেই তিনি এক অস্বাভাবিক ও গা ছমছমে পরিবেশ দেখতে পান। সিঁড়ি দিয়ে হুজুররা নেমে যাচ্ছেন। রান্নাঘরে জুম্মার নামাজের পর খাওয়ার জন্য মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। সবকিছু যখন আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছিল, ঠিক তখনই বেজে ওঠে ল্যান্ডফোন। শাবনূর নিজে ফোন না ধরে ডলি জোহরকে ধরতে বলেন। ফোনের ওপাশ থেকে পরিচালক মণ্ডলের আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে আসে। তিনি জানান, সালমান শাহ আত্মহত্যার চেষ্টা করেছেন এবং তাকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়। হোলি ফ্যামিলি থেকে জানানো হয় রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হচ্ছে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে যেন আগুন জ্বলে ওঠে। শাবনূরের বাসায় শুরু হয় কান্নাকাটি আর চরম বিশৃঙ্খলা। শাবনূর পাগলের মতো হাসপাতালে ছুটে যেতে চাইলেও তাকে আটকে রাখা হয়, কারণ ততক্ষণে পাবলিকের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। শাবনূরের বাসার ল্যান্ডফোনে একের পর এক কল আসতে থাকে সাধারণ দর্শকদের কাছ থেকে। তাদের একটাই দাবি, সেই ডাইনি কোথায়, তাকে বের করো। পরিস্থিতি এতটাই ভয়াবহ ও আগ্রাসী হয়ে উঠেছিল যে ডলি জোহর নিজের কণ্ঠস্বর পরিবর্তন করে ফোন ধরতে বাধ্য হয়েছিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। অনেকেই তাকে শাবনূরের মা ভেবে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। দিলু ভাইয়ের মতো সিনিয়ররা তখন কড়া নির্দেশ দেন, কোনোভাবেই যেন কেউ ওই বাসা থেকে বের না হয় বা অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়। সেদিন রাত 12টা পর্যন্ত ডলি জোহর সেই অবরুদ্ধ পরিবেশের মধ্যে আটকে ছিলেন। একটি তরতাজা প্রাণের অকাল প্রয়াণ এবং তার পেছনের নোংরা চক্রান্ত পুরো চলচ্চিত্র পাড়াকে সেদিন এক ভয়াবহ আতঙ্কের জনপদে পরিণত করেছিল। আজ 3 দশক পর ডনের এই আকস্মিক গ্রেপ্তার প্রমাণ করে দিয়েছে, অপরাধের শিকড় যত গভীরেই পোতা থাকুক না কেন, সত্য একদিন মাটি ফুঁড়ে বেরোবেই। ডিপজলের সেই একটি ফোন কল কেবল একজন আসামিকে আইনের হাতে তুলে দেয়নি, বরং দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি হত্যা মামলা জট চিরতরে খুলে দিয়েছে। 12 লাখ টাকার সেই নোংরা চুক্তি, সামিরা এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সেই ভয়ঙ্কর নীলনকশা, সবকিছু এখন ডনের জবানবন্দির উপর নির্ভর করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে ডনের প্রতিটি স্বীকারোক্তি এখন পুরো দেশকে স্তব্ধ করে দিচ্ছে। সত্যের এই চূড়ান্ত বিজয় দেখার জন্যই হয়তো কোটি কোটি মানুষ আজ দীর্ঘ 30 বছর ধরে অপেক্ষা করছিল। অপরাধীদের মুখোশ পুরোপুরি উন্মোচিত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।